আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিএনবিসির ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা জানবো পার্ট 2 সম্পর্কে এবং পার্ট 2 এর যে ডেফিনেশন আছে এই ডেফিনেশন সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা যদি পার্ট 2 এর ডেফিনেশনে আসি, এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি হচ্ছে অল্টারেশন। অল্টারেশনটা হচ্ছে এর মানে হচ্ছে কোনো কিছু আমরা যদি পরিবর্তন করতে চাই বা কোনো কিছু যদি ভেঙে ফেলতে চাই, কোনো কিছু যদি মুভ করতে চাই, রিমুভ করতে চাই, ওকে, বা কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে এটাই হচ্ছে অল্টারেশন। মানে মূল বিষয় হচ্ছে এটা আসলে ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, ওকে। এরপর অ্যাপ্রুভ। অ্যাপ্রুভড আসলে কি? অ্যাপ্রুভড মিন্স অ্যাপ্রুভড বাই দা অথরিটি, মানে অথরিটির যে এই অ্যাপ্রুভালটা দিবে এটাই হচ্ছে আসলে অ্যাপ্রুভ, ওকে। এরপরে আমরা যদি আর্কিটেক্টে যাই, যে আসলে আর্কিটেক্ট আসলে কি? আর্কিটেক্টটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন আর্কিটেকচার, মানে আর্কিটেকচারের উপর বিএসসি কমপ্লিট করেছে এবং সে আইএবি এর মেম্বারশিপ গ্রহণ করেছে বা তার আইএবি এর মেম্বারশিপ আছে, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, ওকে। তাহলে তাকে আমরা আর্কিটেক্ট বলতে পারবো যে বিএসসি কমপ্লিট করেছে আর্কিটেক্টের উপর এবং আইএবি এর মেম্বারশিপ আছে, ওকে। এরপরে আচ্ছা, আমরা যদি বেসমেন্টের সংখ্যাটা জানতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে বলতেছে যে বিল্ডিং মোর দেন 50%, মানে আমাদের যে রোড লেভেল আছে সেই রোড লেভেল থেকে একটা বিল্ডিং এর একটা ফ্লোরের যদি 50% যদি রোড লেভেলের নিচে থাকে অথবা এর ডেপথ যদি 1 মিটার হয় তাহলে আমরা এটাকে বেসমেন্ট বলতে পারবো। যদি আমরা একটু হাতে স্ক্র্যাচ করে একটু দেখি এখানে এই পয়েন্টে, সাপোজ এটা যদি এটা একটা ফ্লোর, এটা হচ্ছে আরেকটা ফ্লোর, ওকে। এই দুইটা ফ্লোর যদি সাপোজ এইটা যদি রোড লেভেল হয়, এটাকে যদি আমরা রোড লেভেল ধরি তাহলে এই রোড লেভেল থেকে এই একটা ফ্লোরটা সম্পূর্ণটাই কি রোড লেভেলের নিচে, তার মানে এইটাকে আমরা বেসমেন্ট বলতে পারবো। অথবা এই রোড লেভেল থেকে যদি 1 মিটার বা 1 মিটারের বেশি হয়, 1 মিটারের যদি বেশি হয় তাহলে তাকেও আমরা বেসমেন্ট বলতে পারবো। যদি রোড লেভেল থেকে আমাদের যদি এইটা একটা ফ্লোর ধরি এবং এই আরেকটা ফ্লোরে সাপোজ অল্প একটু এরকম রোড লেভেল থেকে ডাউনে গেছে, সেটা 1 মিটারের কম, তাহলে তাকে আমরা বেসমেন্ট বলতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখানে বিল্ডিং কাকে বলে সেটা ডেফিনেশনটা আপনারা দেখে নেবেন। এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, মূলত যেগুলো না জানলেই নয় সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এরপরে হচ্ছে বিল্ডিং লাইন কোনটা? বিল্ডিং লাইন হচ্ছে মূলত আমরা যে সেটব্যাকের লাইনটা ধরি সেটাই হচ্ছে আসলে বিল্ডিং লাইন, ওকে। এরপরে আমরা যদি দেখি ডিপ্লোমা আর্কিটেক্ট। ডিপ্লোমা আর্কিটেক্ট কাকে বলা হয় এখান থেকে যদি দেখি তাহলে ডিপ্লোমা আর্কিটেক্ট হচ্ছে ডিপ্লোমা ইন আর্কিটেকচার ফ্রম এনি রিকগনাইজড পলিটেকনিক, মানে আর্কিটেক্টে সে ডিপ্লোমা করেছে যে কোনো পলিটেকনিক থেকে এবং সে অবশ্যই ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মানে আইডিইবি এর মেম্বারশিপ হতে হবে। মানে হচ্ছে এইখানে যে বিএনবিসি তে উল্লেখ আছে যে ডিপ্লোমা আর্কিটেক্ট কাকে বলতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো রিকগনাইজড পলিটেকনিক থেকে ডিপ্লোমার আর্কিটেক্টের উপরে ডিপ্লোমা শেষ করতে হবে এবং আপনাকে আইডিইবি এর মেম্বারশিপ হইতে হবে, ওকে। মানে অবশ্যই আপনাকে আইডিইবি এর, যেমন আপনি ডিপ্লোমা আর্কিটেক্ট হইছেন কিন্তু আপনার আইডিইবি এর মেম্বারশিপ নাই, তাহলে কিন্তু আপনাকে ডিপ্লোমা আর্কিটেক্ট বলা যাবে না। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি আমরা দেখি সেম একই প্রসিডিউর, মানে আপনাকে সিভিলের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড পলিটেকনিক, মানে আপনাকে রিকগনাইজড পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করতে হবে অর টেকনিক্যাল ইনস্টিটিউট, ওকে। এবং আপনাকেও ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মানে আইডিইবি এর মেম্বারশিপ আপনারও থাকতে হবে, তারপরেই আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা যাবে। তার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই আপনাকে আইডিইবি এর মেম্বারশিপ নিয়ে ফেলতে হবে, তাহলে আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা যাবে, ওকে। এরপরে ইঞ্জিনিয়ার কাকে বলে? ইঞ্জিনিয়ারটা হচ্ছে মূলত ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এ মেম্বার অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মানে আইবির মেম্বারশিপ যেই ইউনিভার্সিটি গুলো আছে সেটা থেকে আপনি যদি বিএসসি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তখনই আপনাকে ইঞ্জিনিয়ার বলা যাবে। এরপরে আমরা যদি দেখি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলা যাবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তার জিওটেকনিক্যাল ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের উপর, ওকে। এরপরে আমরা যদি আসি, যদি গ্রাজুয়েট করা থাকে গ্রাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং জিওলজি এর উপর 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন জিওলজিক্যাল ডিজাইন এন্ড কনস্ট্রাকশন, তাহলেও তাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলা যাবে। তাহলে আমরা এটা দ্বারা বুঝলাম যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে আমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকলেই হবে, সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের উপর। আর আমাদের যদি সিভিলে কিংবা জিওলজির উপর গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আমাদের 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে জিওটেকনিক্যাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের উপর, তাহলেই আমাদেরকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলা যাবে বা আমরা তাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলতে পারবো।
ওকে, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং। এই হাই রাইজ বিল্ডিংটা আমরা আসলে আগে কনফিউজড ছিলাম যে আমরা কোনটাকে হাই রাইজ বিল্ডিং বলবো। এটা 2020 তে একটু ক্লিয়ার করে দেয়া আছে, যেটা হচ্ছে যদি 10তলা বিল্ডিং হয়, এখানে দেখেন 10তলা বিল্ডিং, অর এটাকে আমরা নর্মাল বিল্ডিং বলতে পারবো, কিন্তু এই বিল্ডিং এর হাইট যদি 10তলার উপরে হয়, যদি দেখি মিন্স এনি বিল্ডিং হুইচ ইজ মোর দেন 10 স্টোরিড অর 33 মিটার হাইট ফ্রম রেফারেন্স ডেটাম। ওকে, যদি বিল্ডিং এর হাইট 33 মিটারের উপরে হয় তাহলে আমরা তাকে হাই রাইজ বিল্ডিং বলতে পারবো। তাহলে এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, এগুলো যদি আপনারা একটু সময় থাকে, সময় নিয়ে যদি একটু দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এবং আপনারা যখন ডিজাইন পারপাস বা ডিজাইন নিয়ে কাজ করবেন তখন ধাপে ধাপে আসলে প্রয়োজনের সাপেক্ষে অনেক কিছুই দেখা হবে, অনেক কিছুই জানা হবে। নর্মালি এতগুলো পেজ আসলে একটা একটা করে পড়ার বা দেখার মতো সময় বা ধৈর্য অনেকেরই নাই। এই কারণে আমরা ভিডিওগুলো অল্প অল্প করে তৈরি করতেছি, এবং আমরা যখন সামনে স্ট্রাকচারাল ডিজাইনগুলোর ক্লাস দেখবো এই ট্যাপসের মাধ্যমে, তখন অনেক ডিজাইন বা ডিজাইনের সাপেক্ষে অনেক কিছুই আমাদের প্রয়োজন হবে। সেগুলো দেখার জন্য আবার আমাদেরকে বিএনবিসিটাকে রিভিউ করতে হবে। ওকে, তখন আমাদের অনেকগুলো বিষয় আবার একত্রে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।